বিএনপি কি শেখ হাসিনার পথেই হাঁটছে? সংখ্যাগরিষ্ঠতার আড়ালে শুরু হয়ে গেছে পতনের কাউন্টডাউন। এবং সবশেষে দেখবেন জুলাই সনদে বিএনপির আপত্তি, বিএনপিকে যে বার্তা দিলেন সেনাপ্রধান, এক বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি সরকার নিজেরাই নিজেদের পতনের গল্প লিখতে শুরু করে, কিন্তু তারা তা বুঝতেই পারে না। আজ বাংলাদেশের রাজনীতি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে সব ঠিক আছে, সংসদে সংখ্যাগরিষ্ঠতা, ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ, প্রশাসন হাতে, মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, ক্ষমতার চেয়ার দৃঢ়ভাবে ধরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দৃশ্যটা কি সত্যিই স্থায়ী, নাকি এটি সেই ঝড়ের আগের নীরবতা? শেখ হাসিনার শেষ সময়টাও কি এমনই ছিল না? চারদিকে নিয়ন্ত্রণ, বিরোধীদের চাপে রাখা, আত্মবিশ্বাসে ভরপুর এক সরকার, কিন্তু ভেতরে ভেতরে জমে উঠছিল ক্ষোভ, অবিশ্বাস আর অদৃশ্য এক চাপ, যা একসময় বিস্ফোরিত হয়েছিল। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হল, ক্ষমতা তখনই সবচেয়ে দুর্বল হয়ে পড়ে যখন সেটি নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করে। আর আজ বিএনপির সাম্প্রতিক সিদ্ধান্তগুলো সেই একই অস্বস্তিকর প্রশ্ন তুলছে। নির্বাচনের আগে জুলাই সনদের স্বাক্ষর, সংস্কারের প্রতিশ্রুতি, জনগণের সামনে নতুন রাষ্ট্র ব্যবস্থার কথা বলা, আর ক্ষমতায় এসে সংবিধান সংস্কার পরিষদের শপথ বয়কট। এটি কি শুধুই একটি রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি এটি ক্ষমতার বাস্তব রূপ, যেখানে প্রতিশ্রুতি শুধুই ক্ষমতায় যাওয়ার সিঁড়ি, আর ক্ষমতায় গিয়েই সেই সিঁড়ি সরিয়ে ফেলা হয়? ৬৮% মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এটি কোনো ছোট সংখ্যা না, এটি একটি জাতীয় ম্যান্ডেট। কিন্তু বিএনপি সেই ম্যান্ডেটকে পাশ কাটিয়ে বলছে, সংবিধানে নেই, তাই তারা শপথ নেবে না। এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় দ্বন্দ্ব, কারণ একই সংবিধানে অন্তর্বর্তী সরকারের কথা ছিল না, তবুও সেই কাঠামোর অধীনেই নির্বাচন হলো। সেই নির্বাচনের ফল মেনে নিয়ে তারা সংসদে গেল। তখন সংবিধানের সমস্যা হয়নি, কিন্তু এখন হলো কেন? এই দ্বৈত অবস্থানই মানুষের মনে সন্দেহ তৈরি করছে। আর রাজনীতিতে সন্দেহ মানেই ধীরে ধীরে আস্থা হারানো। আর যখন আস্থা হারায়, তখন ক্ষমতার ভিত যতই শক্তিশালী মনে হোক, সেটি আসলে বালির ওপর দাঁড়িয়ে থাকে। এই সংকটকে আরও গভীর করেছে নির্বাচনের পর উঠে আসা নানা প্রশ্ন। বিভিন্ন পর্যবেক্ষণ বলছে, কিছু আসনে অস্বাভাবিক ফলাফল, কোথাও ভোট গণনা নিয়ে বিতর্ক, কোথাও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। যদি একটি র্যান্ডম স্যাম্পলিংয়েই উল্লেখযোগ্য সংখ্যক আসনে অনিয়নের ইঙ্গিত পাওয়া যায়, তাহলে পুরো নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাটা স্বাভাবিক। আর এখানেই বিএনপি একটি বড় রাজনৈতিক ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, কারণ একটি সরকার শুধু সংখ্যাগরিষ্ঠতা দিয়ে টিকে থাকে না, তাকে টিকে থাকতে হয় বৈধতা, নৈতিকতা এবং জন আস্থার ওপর। কিন্তু যদি মানুষের মনে এই ধারণা জন্মায় যে এই ক্ষমতা পুরোপুরি স্বচ্ছ প্রক্রিয়ায় আসেনি, তাহলে সেই সরকারের প্রতিটি সিদ্ধান্তই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আরও বড় বিষয় হল, এই সংসদের একটি বড় অংশ ব্যবসায়ী, এবং তাদের অনেকের উপর রয়েছে বিশাল ঋণের বোঝা। হাজার হাজার কোটি টাকার দায় নিয়ে যারা সংসদে বসে, তারা কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে? তারা কি জনগণের স্বার্থে কাজ করবে, নাকি নিজেদের আর্থিক অবস্থান রক্ষা করতে গিয়ে আপোষ করবে? রাজনীতির বাস্তবতা খুব কঠিন। যার দুর্বলতা বেশি, তাকে নিয়ন্ত্রণ করা সহজ। আর এখানেই ডিপ স্টেট বা অদৃশ্য শক্তিগুলোর ভূমিকা সামনে আসে। ইতিহাসে বহুবার দেখা গেছে ঋণগ্রস্ত বা স্বার্থ নির্ভর রাজনীতিবিদদের ব্যবহার করে বড় বড় সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা হয়েছে। আজ যদি সেই একই প্যাটার্ন এখানে তৈরি হয়, তাহলে এটি শুধু একটি দলের সমস্যা না, এটি পুরো রাষ্ট্র ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। অন্যদিকে বিরোধী শক্তিগুলো, জামায়াত, এনসিপি, ইতিমধ্যেই নতুন অবস্থান নিচ্ছে। তারা স্পষ্ট বলছে, সংস্কার ছাড়া সংসদ অর্থহীন। তারা রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। এর মানে কি? এর মানে রাজনীতি ধীরে ধীরে সংসদ থেকে রাস্তায় চলে যাচ্ছে। আর বাংলাদেশের ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে, রাজপথে যখন রাজনীতি নেমে আসে, তখন সেটি আর কন্ট্রোলের মধ্যে থাকে না। আন্দোলন শুরু হয় একটি দাবি দিয়ে, কিন্তু শেষ হয় ক্ষমতার পরিবর্তনে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, বিএনপি কি ইতিহাস থেকে কিছু শিখেছে, নাকি তারা সেই একই ভুলের পথে হাঁটছে, যেটি একসময় শেখ হাসিনার পতনের কারণ হয়েছিল? শেখ হাসিনার সময় আমরা দেখেছিলাম, প্রথমে বিরোধীদের অবমূল্যায়ন, তারপর আন্দোলনকে গুরুত্ব না দেওয়া, তারপর প্রশাসনের ওপর অতিরিক্ত নির্ভরতা। শুরুতে সবকিছু নিয়ন্ত্রণে মনে হলেও ধীরে ধীরে সেই নিয়ন্ত্রণ ভেঙে পড়ে। আজ বিএনপির ক্ষেত্রেও কি সেই একই প্যাটার্ন তৈরি হচ্ছে? তারা কি ভাবছে যে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে? তারা কি বিশ্বাস করছে যে প্রশাসন দিয়ে রাজপথের প্রতিটি আন্দোলন দমন করা সম্ভব? যদি তারা সত্যি
সত্যিই তা ভেবে থাকে তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ভুল। কারণ আজকের বাংলাদেশ বদলে গেছে। মানুষ এখন আগের মতো চুপ করে থাকে না, তারা দ্রুত প্রতিক্রিয়া জানায়, তারা সংগঠিত হয়, তারা প্রশ্ন করে। ৬৮% মানুষের দেওয়া গণভোটের রায় যদি উপেক্ষা করা হয় তাহলে সেই ক্ষোভ চুপ করে থাকবে না, এটি জমবে, এটি ছড়াবে এবং একসময় এটি বিস্ফোরিত হবে। আর যখন সেই বিস্ফোরণ ঘটবে তখন কোনো পুলিশ, কোনো প্রশাসন, কোনো সংখ্যাগরিষ্ঠতা সেটিকে থামাতে পারবে না। তখন ক্ষমতা আর শক্তি নয়, বরং বোঝা হয়ে দাঁড়ায়। তখন সরকার নিজের সিদ্ধান্তের ভারেই নিচে নেমে আসে। ইতিহাস বলে পতন কখনো একদিনে হয় না, এটি ধীরে ধীরে তৈরি হয়। আর আজকের এই সিদ্ধান্তগুলো, সংস্কার বয়কট, দ্বৈত নীতি, জনমতকে উপেক্ষা করা, এসবই সেই পতনের ইট যা একটির ওপর আরেকটি বসে একটি অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যায়। আজকের বাস্তবতা হলো বাংলাদেশ আবার একটি রাজনৈতিক ক্রস রোডে দাঁড়িয়ে। একদিকে আছে সংস্কারের পথ, যেখানে ক্ষমতা ভাগাভাগি হবে, জবাবদিহিতা থাকবে, জনগণের ম্যান্ডেটের প্রতি সম্মান থাকবে। অন্যদিকে আছে পুরনো পথ, কেন্দ্রীয় ক্ষমতা, নিয়ন্ত্রণ, বিরোধীদের উপেক্ষা। বিএনপি এখন কোন পথ বেছে নেবে সেটি নির্ধারণ করবে আগামী দিনের রাজনীতি। কিন্তু যদি তারা বর্তমান অবস্থানে অনড় থাকে, যদি তারা মনে করে যে সংখ্যাগরিষ্ঠতা তাদের সবকিছু করার লাইসেন্স দিয়েছে, তাহলে পরিস্থিতি খুব দ্রুত বদলে যেতে পারে। কারণ জনগণ কখনোই দীর্ঘদিন উপেক্ষিত থাকতে চায় না। ইতিহাস আমাদের দেখিয়েছে, যে সরকার জনগণের ভাষা বোঝে না, জনগণ এক সময় সেই সরকারকে সরিয়ে দেয়। আজ যে ক্ষমতা স্থায়ী মনে হচ্ছে, কাল সেটি সবচেয়ে অনিশ্চিত হয়ে যেতে পারে। আর যদি সেই পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমরা হয়তো আবার দেখব একটি শক্তিশালী সরকার নিজের সিদ্ধান্তের কারণেই ধসে পড়ছে। তখন প্রশ্ন থাকবে না কে ক্ষমতায় ছিল, প্রশ্ন থাকবে কে ভুল করেছে। এখনো সময় আছে, এখনো সিদ্ধান্ত বদলানোর সুযোগ আছে। কিন্তু যদি সেই সুযোগ হারিয়ে যায়, তাহলে ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে, একটি সরকার নিজের ভুলের কারণেই পতনের দিকে এগিয়ে যাবে। আর তখন কেউ বলতে পারবে না এটা হঠাৎ হয়েছে, কারণ সেই পতনের গল্প লেখা শুরু হয়ে গেছে আজ থেকেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। তবে দলীয় রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী হিসেবে পরিচিত বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় স্থান পাননি। শপথ অনুষ্ঠানকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও ঘোষিত তালিকায় একাধিক হেভিওয়েট নেতার নাম থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতা নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি, তাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানুল্লাহ আমান এবং গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি।